সম্মানিত চিকিৎসকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে হায়োসের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ওই দুটো পার্ট দেখে আপনাদের এই তৃতীয় পার্টটা শুনলে বুঝতে সুবিধা হবে। তো আমরা যেখান থেকে শেষ করেছিলাম ডিলিশন সিজড অ্যাজিভ, এখানে 3টে মেডিসিন, তার মধ্যে হায়োস আছে। আমরা অন্য রুব্রিকের সাথে ম্যাচিং না করেও এই রুব্রিকের মাধ্যমে কীভাবে হায়োসের ক্যারেক্টারকে আমরা বুঝতে পারবো বা বুঝতে চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করব। আসলে সিজটা কি? সিজড হলো কোনো একটা জায়গায় কাউকে আটকিয়ে দেওয়া, সেটা তার ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সেই অবস্থানের কাছে নিজেকে সারেন্ডার করা। যেমন গাড়ি বন্ধ হয়ে যাওয়া, কেউ তাকে আটকিয়ে দিয়েছে। ডিজিজ রিলেটেড, তাই আমরা গত সেকেন্ড পার্টে আমরা আলোচনা করছি বিস্তারিত, এটি নিয়ে আর রিপিট করব না। একটা এক্সাম্পল আমরা দিই, সহজে আমরা বুঝতে পারবেন। যেমন মনে করেন যে রাজা বাদশাহ যারা আগেকার দিনে ছিল, তারা কি থাকতো? পোর্ট। যারা আগ্রা পোর্টে গিয়েছেন তারা জানেন যে পোর্টগুলো ছিল এত দুর্গ যেটাকে বলা হয়, এত সুরক্ষিত, যেখানে মানে এই যে রাজা, যিনি মানে সম্রাট বা থাকে ওখানে বসবাস করে তার পরিবার নিয়ে, তারা কিন্তু যথেষ্ট সুরক্ষিত থাকে। এবং পোর্টগুলো দিকে দেখবেন যে এত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, এত প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে যে বাইরে থেকে কোনোভাবেই কোনো কিছু ঢোকার সহজে সুযোগ নেই। যেহেতু তখনকার সময় রোড ছিল না, রাস্তার ব্যবস্থা ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, যার কারণে পোর্টগুলো ছিল এটা চারিদিকে একটা কোনো বাড়িঘর তেমন একটা ছিল না, থাকলেও খুব কম ছিল। পোর্টগুলোকে একটু আলাদাভাবে রাখা হতো, তো সেটাকে খুব সুরক্ষিত রাখা হতো। তো এরকম একটা পোর্টে যখন রাত্রে রাজা যখন ঘুমাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠলেন, অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ওঠার পর নিত্যদিনের কাজ করলে, কিন্তু বুঝতেই পারলো না সে রাতের বেলায় তার পোর্টের চারিদিকে, তার দুর্গের চারিদিকে অন্য কোনো শক্তি, অন্য কোনো সেনাদল এসে এটাকে ঘিরে রেখেছে এবং তাদের কবজায় নিয়ে এসছে পোর্টটাকে। এখন তারা সময়ের অপেক্ষা করতে, যে কোনো সময় পোর্টটা এই সুরক্ষাকে ভেঙে ভিতরে ঢুকে যাবে। কিন্তু রাজা এই রাতে বুঝতেই পারলো না যে তার পোর্ট বা তার সেই দুর্গ অন্যদের দখলে চলে গেছে। যখন সে বুঝলো, তখন আর করার কিছুই থাকলো না। ঠিক এই ফসফরাসে এই ডিলিশন সিজড অর্থ তাই। ডিলিশন সিজড যিনি হন, সেটা ডিজিজ দিয়ে হোক বা অন্য কারণে হোক, তিনি কিন্তু বুঝতেই পারেন না যে তিনি সিজের আওতায় চলে গেছেন। যখন বুঝতে পারেন তখন তার করার কিছু থাকে না। যেমন সারা রাত্রে, যেমন ছোটো এক্সাম্পল দিই, যে সারা রাত্র ঘুমাচ্ছে, সকালবেলা উঠে দেখেছে আমার পাগুলো আর নাড়াতে পারতেছে না। এই যে তার ডিজিজের সিজডের মধ্যে সে পড়ে গেছে এই ব্যক্তি, এটাই হলো সিজ। তো এখানে বাকি দুটো মেডিসিন, ক্যান্থারিস এবং ফসফরাসের মধ্যে ওয়েলথ আছে, এবং ফসফরাসের ওয়েলথের জন্য সে কখনোই সহজে কারো কাছে সে সারেন্ডার করে না। একটা সিচুয়েশন পরে যখন দেখে যে আর তার পক্ষে ওভারকাম করা কোনোভাবে সম্ভব নয়, হেল্পলেসনেস ফিলিং যখন আসে, তখনই সে সারেন্ডার করে ফসফরাস। এই ওয়েলথ এবং ডিলিশন, ওয়েলথ এবং হেল্পলেসনেস ফিলিং, এই দুটোর একটাও আমরা হায়োসের মধ্যে দেখি না। তো হেল্পলেসনেস শব্দের অর্থ কি? পার্সন হেল্প টু হিমসেলফ, আদারওয়াইজ হেল্প টু হিম। এই পার্সন নিজেকে সে কখনোই হেল্প করতে পারে না, নিজেকে নিজে। হেল্পলেসনেস অর্থাৎ আমার যে ক্যাপাবিলিটি আছে, আমার যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, এটাকে আমি এখন ইউজ করতে পারি না। এখন আমি সারেন্ডার করা ছাড়া কোনো রাস্তা নেই। ইচ্ছা না থাকার পরেও হেল্পলেসনেসের মধ্যে আমরা বহু জায়গায় এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। হেল্পলেসনেসের মধ্যে প্রচণ্ডভাবে একটা মানুষ বাধ্য হয়ে কোথাও হেল্পের জন্য যায়, কিন্তু মনের দিক থেকে, ভিতরের থেকে সে এটা চায় না। আর ফসফরাসের মধ্যে একটা ওয়েল থাকে, সে সবসময় তার গ্রেটনেস, তার ক্যাপাবিলিটি, এটা দিয়ে সে চেষ্টা করে বের হয়ে আসার জন্য। যখন পারে না তখনই সে সারেন্ডার করে। আর হায়োসের ক্ষেত্রে এইসব বিষয় কিছুই নেই। হায়োস নিজেকে সবসময় টকিং বিজনেস, সে ডিলিশন সোল বিং, এই দুটো পয়েন্ট তার মধ্যে সবসময় কাজ করে। এর পাশে সে হাই স্পিরিটেড, ফাইট ওয়ান্টস টু বি পজিটিভনেস। সে কখনোই চায় না যে অন্য কারো কাছে নিজেকে কি বিক্রি করে দেয়, এবং প্রয়োজনের বাইরে একদম স্ট্রেটফরওয়ার্ড লোক এবং খুব সুবিধাবাদী মানুষ একজন হায়োসকে বলতে হবে। হায়োস কারোর জন্য কিছু করা, যেমন ফসফরাস একজন উইল উইশার একজন মানুষ, কমিউনিকেটিভ একজন মানুষ,
অ্যাফেকশনেট নেচারের একজন মানুষ, হেল্পফুল একজন মানুষ, সিম্প্যাথেটিক নেচারের মানুষ। সে ইচ্ছা হোক অনিচ্ছা হোক অন্য যে কোনো একটা ইন্টেনশন থাকুক না কেন, তা থাকতেই পারে, ইন্টেনশন আলোচনা করছি না আমরা। তবে সে সারাউন্ডিংয়ের মানুষের সাথে তার রিলেশন খুব ভালো, সে অন্যের জন্য কিছু করার চেষ্টা করে, তাই এগুলো যে আপনার তার যে সিকিউরিটি গার্ড আছে বিল্ডিংয়ের, সে তার সাথে একটা ভালো কমিউনিকেশন, সে বড় অফিসার, গাড়ি আছে, তারপর সাথে সাথে একটা কমিউনিকেশন রাখে। কেননা রাখে যে সে যখন নামবে তার বাজারের ব্যাগটা কমপক্ষে সিকিউরিটি গার্ড তুলে দিবে, বস তাকে টাকা দিবে, এটা সে জানে। এই জন্য সে তাকে বকশিশ দেয় বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম তাদের দিয়ে করিয়ে নিতে পারে। তাদের খোঁজখবর নেয়, বাড়িতে লোকজন কেমন আছে, কী করো, এই সংসারের কেমন চলছে, বেতন কত পাচ্ছ, ইত্যাদি খোঁজখবর নেয়। এগুলো কিন্তু ফসফসের নেচার। হাইওসের মধ্যে কিন্তু এগুলো নেই। হাইওস একদম ঠিকঠাক মতো বিজনেস করে, যে প্রয়োজনে বেশি সে কখনোই কাজ করবে না। সে মনে করে যে আমি আমার শ্রম মেধা বিনা কারণে অন্যর কাছে ব্যয় কখনোই করব না। এই জন্য সে ব্যবহার করে যে আমাকে যাতে কেউ আমাকে বিক্রি করতে না পারে, এটা সবসময় হাইওস মনোযোগী থাকে। আমরা ফসফরাসের যে ডিডি করতেছিলাম, যে ফসফরাস যে জিনিসটা সাধারণত ডাক্তারের কাছে বলবো, ডাক্তার সাহেব আমি দেখেন আমি ওয়েল যেহেতু আছে, ওয়েলথের শোটা কীভাবে হয় আমাদের ডিজিজ কন্ডিশনে, সেটা আমরা আলোচনা করি। আমরা সালফারের ক্ষেত্রে বিভিন্ন সময় আলোচনা করেছিলাম। পেশেন্ট যখন আসে তখন তো ওয়েলথ লেভেলে আমাদের কাছে আসে না, তখন একটা অসুস্থতা, কষ্ট, ঝামেলা নিয়ে আসে। কিন্তু সে তার ওয়েলথ প্রকাশ করবে, সে বলবে ডাক্তার সাহেব আমি আমার জীবনে এই করেছি, ওই করেছি, এত মানুষের উপকার করেছি, এত লোকের সাথে আমার কমিউনিকেশন, এগুলো হলো তার ওয়েলথ। অর্থাৎ ওয়েলথের মধ্যে একটা শোডাউন থাকে। শোডাউন মানে কি, বোঝাতে চেষ্টা করবে যে আমি এই কাজগুলো করতে পারি এবং করেছি। এখন আমি পারি না। এখন কেন পারি না? এখন সিজের কারণে পারি না। আগের পার্টে ওয়েলথ, পরের পার্টে সিজ। এই জন্য সিজ কন্ডিশনে আসলেও ওয়েলথের কথা সে বলবে। আন্ডারটেক থিং অপোজ টু ইজ ইন্টেনশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক। ফসফরাস এবং সিপিআর দুটো মেডিসিন আছে। সিপিআর অন্য পার্টের, অন্য অ্যাঙ্গেলের একটা মেডিসিন, অন্য ডাইমেনশনের মেডিসিন, আর ফসফরাস অন্য ডাইমেনশনের মেডিসিন। এরা দুইজনেই তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করে। কখন করে? যখন সিজড হয়ে যায়, যখন হেল্পলেসনেস কন্ডিশনে আসে। যেমন ফসফরাসের অনেক পেশেন্ট আপনি দেখবেন জীবনে কখনো সে হোমিওপ্যাথি খায়নি। তার লাইফের ইতিহাস যদি আপনি খোঁজ করে দেখেন, সে অনেক বড় বড় ডাক্তারদের কাছে গিয়েছে এবং বিদেশে বড় বড় হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এত অর্থনৈতিক সলভেন্সি আছে। কিন্তু বাট আজকে এত বছর পর, জীবনের একটা এত দীর্ঘ সময় অতিক্রান্ত করার পর হোমিও ডাক্তার কাছে আসছে। কিন্তু আসার পর সে যথেষ্ট হোমিওপ্যাথি শুনেছে, হোমিওপ্যাথি। কিন্তু আপনি যখন তার ডিটেলস খোঁজ দেবেন, সে কোনো দিনও হোমিওপ্যাথির এত প্রশংসা করে, হোমিওপ্যাথিকে এত পছন্দ করে, জীবনে কোনো দিন ওষুধ খায়নি। তার বাবা বলবে সে যে আমার দাদা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, কিন্তু সে জীবনে ওষুধ খায়নি, হোমিওপ্যাথি ওষুধ। এখন কেন এসেছে? এখন এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে যে এটা হোমিওপ্যাথি ছাড়া চিকিৎসা হবে না, সে জেনেছে। তখন মনে করে আজকে চিকিৎসা নিতে আসছে। অথবা দেখা গেলো যে তাকে কেউ বলছে যে এটা একমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্টই আরোগ্য হবে, অথবা তার কোনো আত্মীয় বা পরিচিত যে এই চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা করে ভালো হয়েছে, তখন তার মনে হলো যে একবার হোমিওপ্যাথি ট্রাই করি। কেন? অন্য সমস্ত সিস্টেম ট্রাই করে সে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এখানে সে যা কিছু বলতেছে হোমিওপ্যাথি সম্বন্ধে, এটা তার ডাক্তারকে সন্তুষ্ট করার জন্য, ডাক্তারের সাথে কমিউনিকেশন করার জন্য সে বলতেছে। বাট মনের দিক থেকে সে হোমিওপ্যাথিকে ভালোবাসে না, এটা বুঝাই যাচ্ছে। কিন্তু সে আচরণে কখনো প্রকাশ করবে না। এটাই হলো আন্ডারটেক থিং অপোজ টু হিজ ইন্টেনশন। অর্থাৎ এমন এক কাজ করি আমি করব, আমি ওয়েলথে লোক, আমার টাকা আছে, আমার মানে এডুকেশন আছে, একটা সাধারণ হোমিও চিকিৎসা আমি কেনই বা করবো। কিন্তু বিপদে পড়ে এখন উপায় নেই দেবে, আমাকে সিস্ট করছে, হেল্পলেসনেস করছে বলে আমি এখন হোমিওপ্যাথি চিকিৎসা করছি। দিস ইজ দ্য ফসফরাস। তারপরে আসি আমরা, হ্যাঁ, যেমন হেল্পলেসনেসের এখানে কিছু ব্যাখ্যা আছে, এটা সুন্দর। আমরা ব্যাখ্যাটা আমরা বলি
যেমন কালকে একটা একজন ব্যক্তি মনে করেন তার একজন ডাক্তারই ধরেন, তার সেমিনার আছে কালকে, বা অফিসে তার একটা বিশেষ প্রেজেন্টেশন আছে, সেটা সেই কী করতেছিল, কাজ করতেছিল তার ল্যাপটপে। হঠাৎ করে দেখা গেল যে লোডশেডিং, সাধারণত 1 ঘন্টা লোডশেডিং থাকে আমাদের দেশে, তারপরে আবার ইলেকট্রিসিটি চলে আসে শহরে সাধারণত দেখা যায় যেটা। কিন্তু দীর্ঘমেয়াদী হঠাৎ করে লোডশেডিং শুরু হলো, তখন তার কী হলো, উপায় নেই, সে হেল্পলেসনেস অবস্থা চাইল। এখন উপায় কী, কালকে তো আমার প্রেজেন্টেশন করতেই হবে, এখন আমাকে রাতের মধ্যে আমার ফাইল রেডি করতে হবে, পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে। এখন আমি কি করব? সকালবেলা মান সম্মানের একটা ব্যাপার, আমি হলাম কিনোট স্পিকার, প্রেজেন্টেশন না তৈরি করলে তো যাওয়া যাবে না। এখন আমার এখানে ইলেকট্রিসিটির কোনো সম্ভাবনাই নাই 2-1 ঘন্টার মধ্যে আসার, কাজটা তো শেষ করতে হবে। তখন এখন বাধ্য হয়ে আমাকে অন্য কোনো অপশন বের করতে হবে। তো আমি এখন, আপনি বলতে পারেন তো আপনার তো ল্যাপটপে আছে, কি বলে, ব্যাকআপ আছে, কিন্তু আমার তো ওয়াইফাই কানেক্ট আমি পাচ্ছি না। তো ওয়াইফাই তো আমার যেহেতু ইলেকট্রিসিটি নেই, ওয়াইফাই হচ্ছে না, তখন আমার এমন একজনের বাসায় আমাকে যেতে হলো যাকে আমি ব্যক্তিগতভাবে লাইক করি না, বা আমি কখনোই কারো হেল্প নিতে পছন্দ করি না, বা এই জাতীয় লোকগুলোর হেল্প নেওয়াকে আমি নিজেকে লো ফিল করি। কিন্তু বাধ্য হয়ে আমি কী করলাম, তার বাসায় গিয়ে বললাম যে ফ্রেন্ডস বা বন্ধু বা আত্মীয় রিলেটিভ, যে আমি তো আসলে একটু ঝামেলায় পড়ে গেছে, তোমার বাসা আমি একটু, সে যে বিরক্ত হবে তা না, সে ওয়েলকাম করবে আমাকে, কিন্তু আমি মেন্টালিটি পছন্দ করি না, মেন্টালিটির দিক থেকে। কিন্তু তারপর আমি তার বাসায় গিয়ে তার ওয়াইফের হেল্প নিতে হলো এবং কাজ করতে হলো, ইচ্ছা নাই তবু হেল্প নিতে হলো। এইটা হলো ফসফরাসের বড় প্রবলেম। ফসফরাস এমন সব জায়গার থেকে হেল্প নেয় বাধ্য হয়ে, যেটা তার মনের দিক থেকে সে কখনোই চায় না। ক্যান্থারিসের সিজটা কীরকম সংক্ষেপে যদি বলি, সে যখন সে সিজডে চলে যায়, সিজ করার কন্ডিশনটা কী আমি তো আগেও বলেছি, যে এখানে আমার নিজের কোনো কন্ট্রোল থাকে না, আমি অন্য কারো কন্ট্রোলে চলে যাই। সে তখন ডিলিরিয়াম লেভেলে চলে যায়, একমাত্র ক্যান্থারিস, এই দুইজনের মধ্যে ক্যান্থারিস। সে ক্রাইং হেল্প করে, এই হেল্পটা ডিলিরিয়াস হেল্পটা মানে নর্মাল লেভেলে ক্যান্থারিসের থাকে না। তখন সে কী করে, বার্কিং করে, গ্রোলিং করে, চিৎকার করে, কান্নাকাটি করে, গালাগালি করে, বউ থাকলে বলে এই আমার ব্যথা হয়েছে, তোমরা কিছু করতে পারো না, মানে যেখানে যেমন তা, অর্থাৎ অ্যাবনর্মালিটি তার মধ্যে চলে আসে ক্যান্থারিসের মধ্যে। সিজ যেমন ক্যান্থারিস যদি মনে করেন যে আপনার কি বার্নিং টেন্ডেন্সির জন্য আমরা ইউজ করি ইউরিন বার্নিং, আমরা দেখেন আমরা তো এখানে ইউরিন বার্নিংয়ের জন্য, ব্যথার জন্য আমরা ক্যান্থারিস ইউজ, তবে ক্যারেক্টার মিল থাকতে হবে। সব বার্নিংয়ে কিন্তু ক্যান্থারিস কাজ করে না। কেন কাজ করে না? ওই যে তার নেচারের সাথে মিলে নেয়। বার্নিং টেন্ডেন্সি ক্যান্থারিস কী করে, চিৎকার চেঁচামেচি করবে, অন্য লোকদের বলে এই আমার ভালো লাগতেছে না, ওয়াইফকে হয়তো গালাগালি শুরু করে দিল, চিৎকার শুরু করলো, এই মানে ওয়াইফের এখানে কোনো মানে সে নাই, কোনো ভূমিকা নাই, তারপর তাকে গালাগালি, অথচ কাজের লোককে মানে রাগারাগি করতেছে। এই যে তখন এই তোরা পানি আনতে আমার জন্য দেরি, তোদের ওষুধ পাড়ে আনতে হলে 1 ঘন্টা সময় লাগে, একটা লোক যাবে আসবে, তার জন্য রেডি করে নিয়ে আসবে, এটা সময় সাপেক্ষের ব্যাপার। এই জিনিসগুলো তখন তার নর্মাল ব্রেন তখন কাজ করা বন্ধ করে দেয় ক্যান্থারিসে। হায়োস যেটা, হায়োস হলো হাই স্পিরিটেড পার্সন। হায়োস কখনোই সহজে ডিজিজ এবং কোনো জায়গায় নিজেকে সিলেন্ডার করে না। দেখবেন যে হায়োস পেশেন্ট আপনার কাছে এসেছে নর্মালি চিকিৎসার জন্য, শ্বাসকষ্টের পেশেন্ট এসেছে, তার শ্বাসের সমস্যা, তো আপনি কী করেন, বলে ডাক্তার সাহেব এটা কি, এটা তো আজকাল নর্মাল ডিজিজ, অথচ এটা তো ভয়ঙ্কর একটা রোগ, সেটাকে তার ইনহেলার রেগুলার নিতে হচ্ছে। সবসময় ডিজিজকে নিচে করে আর তার স্পিডকে হাই করে, অর্থাৎ এখানের মধ্যে একটা ইনডাইরেক্ট একটা হিডেন কন্ডিশন থাকে, অর্থাৎ সে লুকাতে চায় কিছু, অন্যের কাছে প্রকাশ করতে চায় না। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। এই জন্য হাই স্পিডের সাথে আমরা দুটো রুব্রিক, ফাইট ওয়ান্টস টু, ডিলিউশন ওয়ার বি, এরা ফাইটিং নেচার থাকে তাদের মধ্যে, হায়োসের মধ্যে। এরা যেমন যুদ্ধক্ষেত্রে যেমন একজন সিপাহী ফাইট করে যুদ্ধে টিকে থাকে, ঠিক তেমনি হায়োস মনে করে আমি আমার এই ফিল্ডে আমাকে টিকে থাকার জন্য ফাইট করতে হবে, এত সহজে আমি হার মানতে রাজি না। যেমন যুদ্ধক্ষেত্রে কী হয়, সবাই আহত নিহত হয়, অনেক লড়াই করে,
কিন্তু এই হায়োস পেশেন্ট কখনোই সারেন্ডার করে না, সে একের পর এক লড়াই করে যাচ্ছে এবং লড়াই করার জন্য সে প্রস্তুত। ডিলিশন ওয়ার্বিং সিজড অবস্থায়, অর্থাৎ যেখানে মনোবল ফসফরাস মনোবল হারিয়ে ফেলে। ফসফরাস মনে করে যে না, আমাকে দিয়ে হবে না, এখন আমার কারো না কারো কাছে সারেন্ডার করা দরকার। আর এর মনোবল কখনোই সে হারে না, হারতে চায় না এবং মনোবল হারায় না। সে মনে করে অসুস্থতা কী হয়েছে, চিকিৎসা করব, ভালো হয়ে যাব, এই ডাক্তার নাইলে ওই ডাক্তার, ওই ডাক্তার নাইলে ওই ডাক্তার, ফাইট করে যাবে এবং সবসময় তার ডিজিজ বিষয়ে মনোযোগী থাকে এবং এটার প্রতি পুরোপুরি কনসেন্ট্রেশন থাকে। কখনোই অবহেলা এবং বি কেয়ারফুল, সবসময় অবহেলা, কখনোই সে অবহেলা করে না এবং সবসময় বি কেয়ারফুল থাকে। সিজড অবস্থায় মনোবল হারায় না এই হায়োস, এবং এর থেকে বাইর হওয়ার জন্য সে প্রচেষ্টা চালিয়ে যায়। এই প্রচেষ্টা চালানোর জন্য অনেক ক্ষেত্রে হায়োস গ্রোপিং করা শুরু করে। সে মনে করে যে না, তাইলে এক কাজ করি, কনক্রিট ট্রিটমেন্ট হলো এটা করলাম, এটা করার পর দেখলো যে না, এটা তাহলে মেডিটেশন করি, মেডিটেশন না হলে হোমিওপ্যাথি করি, হোমিওপ্যাথি না হলে এই ডাক্তার নাহলে ওই ডাক্তার। অর্থাৎ কোথায় কী করবে, অন্ধকারের মধ্যে সে আত্রাতে থাকে, ফাইট করে ঠিকই, কিন্তু ফাইটিংয়ের মধ্যে দেখেন প্রত্যেকটা মেডিসিনের কিছু কিছু পজিটিভ দিক থাকবে, কিছু নেগেটিভ দিক। এই পজিটিভ দিকগুলো আপনার ইমব্যালেন্স হয়ে যায় নেগেটিভ গুণের কারণে। যেমন ফসফরাসের ফাইটিং টেন্ডেন্সি আছে, ভালো গুণ, পজিটিভনেস, ওয়ার আছে, হাই স্পিরিটেড, কিন্তু এর সাথে গ্রোপিং অ্যাজ ইভ ইন দ্য ডার্ক, এই গুণটা আসার কারণে এটা একটা, এই সবগুলো গুণকে এটা খারাপ একটা দিক নিয়ে আসে। এই গ্রোপিং করে মানে অন্ধকারে আত্রাতে থাকে, সঠিক দিক নির্দেশনা বলে, মানে হায়োস ফাইট করে ঠিকই, কিন্তু ফাইটিংয়ের দিক নির্দেশনা তার কাছে থাকে না। কোন দিকে ফাইট করলে, কীভাবে ফাইট করলে সঠিক জায়গায় যাওয়া যাবে, এটা সেজন্য সেই কিছু সময় পর পরে এটার পরে ওইটা, এটার পর ওইটা, এটার পর ওইটা, এটা করতে থাকে। এই যেটা গ্রোপিং অ্যাজ ইভ ইন দ্য ডার্ক আমরা ক্যান্থারিজ এবং হায়োস এই ফসফরাস কারোর মধ্যেই দেখতে পারি না। এরপরে আমরা আসি আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে আগাই। তাহলে এই যে ফসফরাস কেন, এই হায়োস কেন আপনার গ্রোপিং করে, কারণ হলো তার মধ্যে একটা ডার্ক লেভেলে থাকে, অলওয়েজ সেই ডার্ক লেভেলে থাকে। ডার্ক কাকে বলে? ডার্ক হলো যা আমার ব্রেন অন্ধকারে, আমার ব্রেনের মধ্যে একটা অন্ধকার ঢাকা আছে, অন্ধকার দিয়ে চাপা দেওয়া আছে, যার জন্য আমি সঠিক জিনিস ঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু সে হার মানে না, তার উপর কোনো জিনিস প্রভাব বিস্তার করলেও সে পরাজয় মানতে চায় না। আবার সঠিক ডিসিশন নেবে এই ব্রেনেরও তার ক্ষমতা নাই। ডিলিশন প্রসেস বিং, ডিলিশন সোল্ড বিং, ডিলিশন সিজড অ্যাজ ইভ, এই রুব্রিকগুলো কিন্তু প্রায় কাছাকাছি রুব্রিক। প্রসেস মানে হলো কোনো কিছু কন্ট্রোল করা, কারো অধিকারে চলে যাওয়া। সোল্ড বিং হলো কেউ তাকে বিক্রি করে ফেলতেছে, তাকে বেচা কিনা করতেছে, সে বুঝতেছে কিন্তু কিছু করতে পারতেছে না। কেন? ডিলিশন সিজড অ্যাজ ইভ। তার উপর প্রভাব বিস্তার করলে সে বুঝতেছে এরা সবাই তার উপর প্রভাব বিস্তার করছে, ডিজিজ প্রভাব বিস্তার করতেছে, কিন্তু সহজে সে হার মানে না, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা চালানোর পদ্ধতিটা কি? গ্রোপিং। এখানে গিয়ে ভেজাল করে ফেলে সে। আমাকে কেউ আটকে ফেলছে, পাকড়া করছে, তার মতো আমার মতো করে আমি কি হচ্ছি না, নিজেকে ব্যবহার করতে পারি না, এই জন্য ব্যবহার করতে চাই। আমি হার মানতে নারাজ, আমার নিজের মর্জিতে চলতে পারি না, কিন্তু আমি চলতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে বের হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাকে অন্যের ইশারায় চলতে হচ্ছে, অন্যের মতে চলতে হয়েছে। দিস ইজ দ্য প্রসেস। হ্যাঁ, আমি গিনিপিগের মতো হয়ে গেছি। গিনিপিগ যেমন আমরা ব্যবহার করি, কিন্তু আমি এই সিচুয়েশন থেকে বের হতে পারছি না, কিন্তু বের হওয়ার জন্য আমি ফাইট করে যাচ্ছি। কিন্তু ফাইট করার পদ্ধতি সম্বন্ধে আমার ভুল আমি পথে আগাচ্ছি। এজন্য দেখবেন হায়োস পেশেন্টরা যখন আমাদের কাছে আসবে, তার কথাবার্তায় একটা দেখবেন যে খুব স্পিরিটেড একটা লোক, এবং রোগকে সে পাত্তা দিচ্ছে না এত জটিল রোগ হওয়ার পরে, কিন্তু চিকিৎসার ধরন, মর্জি, গতিধারা দেখে আপনার কাছে মনে হয় যে লোকটা কি বোকা নাকি? এত সচেতন মানুষ, ইন ডিটেলস সব কিছু বর্ণনা করতেছে, এবং একদম মানে এমন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব
দুনিয়াবী ব্যক্তিত্ব। দুনিয়াবী মানুষ সাধারণত খুব সচেতন হয়, খুব মেধাবী হয়, কিন্তু কথাবার্তা আচরণে দুনিয়াবী, কিন্তু পদ্ধতি বাছাইয়ের ক্ষেত্রে সে খুব ভুল করে ফেলে। তার কাছে অন্যদের কাছে মনে হবে সে এটা বোকার মতো কাজ করে যাচ্ছে। যেমন আমরা বললাম যে সে নিজেকে গিনিপিগ পাওয়া শুরু করে হায়স, যে অন্যরা আমার উপর ট্রায়াল করতেছে, আমাকে বেচা কিনা করতেছে, আমার উপর কী হয় গিনিপিগের উপর আমরা কী করি ভ্যাকসিন ট্রায়াল করি, আমাকে ইউজ করতেছে অন্যরা, এটা সে বুঝতেছে এবং সে ইউজ হতে চায় না, এই জন্য বের হওয়ার জন্য ফাইট করে, কিন্তু ফাইট করার ধরন সম্পূর্ণ ভুল। গ্রোপিং করে হাতড়াতে থাকে, কখন কোনটা করবে সঠিক দিক নির্দেশনা তার ব্রেনে কাজ করে না, যেহেতু ব্রেনটা ডার্কের মধ্যে চলে গেছে। সেই জন্য সে সাফার করতেই থাকে হায়স, সারা জীবনে সাফার করতে থাকে, নির্দিষ্ট জায়গায় সে বুঝতে পারে না। হায়স তার আশপাশের লোকের ব্যাপারে কমপ্লেইন করে, এটা হায়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু সাসপিসিয়াস নেচার বা টেন্ডেন্সি হায়সের মধ্যে আগাগোড়াই আছে। হায়স কাউকে বিশ্বাস করে না, তার সারাউন্ডিংকে বিশ্বাস করে না, তার আপনজনকে বিশ্বাস করে না, তার পরিবেশকে বিশ্বাস করে না। এই জন্য হায়স তার আশপাশের লোকদের ব্যাপারে কমপ্লেন করে যে আমার প্রতিবেশী এই, আত্মীয় এই, অমুক এই, অমুক এই, কমপ্লেন শুনবেনই কারো না কারো বিরুদ্ধে। ডাক্তারের বিরুদ্ধে কমপ্লেন থাকবে। অর্থাৎ হায়স তার আশপাশের লোকদের ব্যাপারে, তার প্রতিবেশীর ব্যাপারে, ডাক্তারের ব্যাপারে, আপনজনের ব্যাপারে, ওয়াইফের ব্যাপারে, ছেলেমেয়ের ব্যাপারে তার অভিযোগ থাকবে। এই জন্য আমার ব্যবসা ক্ষতি, এই জন্য আমার শরীরের এই অবস্থা, ফ্রেন্ড রিলেটিভকে সে দোষী করে। এই জন্য এটাকে আমরা রিলেশন রং সাফার রং হিয়াস। যেহেতু গ্রোপিং, দেখেন গ্রোপিং অ্যাজ ইভ ইন দ্য ডার্কের মধ্যে থাকে, যেহেতু সে বুঝতেই পারে না কোনটা সঠিক কোনটা ভুল, করে নিজের দোষে নিজের ভুলের মধ্যে পড়ে যায়, কিন্তু দোষী করে অন্যকে। ডিলিশন ইঞ্জুরি বিং ইঞ্জুর, ডিলিশন রং সাফার রং হিয়াস, ডিলিশন ইঞ্জুরি বিং ইঞ্জুরি সারাউন্ডিং বাই হিস। অর্থাৎ হয় কোনো সিচুয়েশন, কোনো ওয়েদার, কোনো পরিবেশ, যেমন আমি যেখানে থাকি সেখানে খুব বস্তি এলাকার মতো, খুব ময়লা ড্রেন, এই জন্য নোংরা আমার অসুস্থতার দায়ী, অথবা কোনো ব্যক্তি দায়ী। এইভাবে হায়স তার ফ্রেন্ড রিলেটিভ, তার সারাউন্ডিং, এগুলোকে তার শরীরের অসুস্থতার জন্য দায়ী করে। অন্ধকারের মধ্যে থাকার পরও সে ক্লাম্বিং করে, ক্লাম্বিং ডিজায়ার, অর্থাৎ সে ক্লাম্বিং করে উপরে উঠতে চায়, মানে এখান থেকে সে বেরোতে চায়। যেমন সৈনিকরা কি করে, সিচুয়েশন যখন তার ডিসফেভারে যায় ক্লাম্বিং করে ক্রলিং করে সে বের হতে চায়। কীভাবে আগে যাবে সেটা জানে না, কিন্তু আগে সে যেতে চায়। এটাই হলো ফেয়ার ডার্ক। তার আগে অন্ধকার, যেখানে সে জানে যে আমি জানছি কোথায় যাচ্ছে আমি জানি না, এটা ভয় কাজ করে, ইঞ্জুরির ভয়, ফেয়ার ইঞ্জুরি বিং ইঞ্জুরির ভয় কাজ করে যে খারাপ কিছু ঘটে যাবে না, তো তারপরে সে যায়, তারপরে সে আগে যেতে চায়, কেন হাই স্পিডের কারণে। এখানে যদি আমরা ছোট্ট করে 2 লাইনে স্টেমোনিয়ামের সাথে পার্থক্য করি, তাহলে আমরা দেখব, স্টেমোনিয়ামের সাথে পার্থক্য করলে আমরা দেখব যে অ্যাংজাইটি ডার্কিং, ফেয়ার আননোন। স্টেমোনিয়ামের সবচেয়ে বড় জিনিস হলো তার ডার্কের মধ্যে, তার মধ্যে একটা কি থাকে, একটা ওরিটনেস থাকে, আননোন জিনিস। নোন জিনিসে তার কোনো প্রবলেম নেই, আননোনে তার সবচেয়ে বড় প্রবলেম। এর ভয় যে স্টেমোনিয়ামের ভয় যে ক্যান্সার হয়ে যাবে না, তো একবার যদি জেনে যায় যে লাইট পেয়ে যায়, তাহলে তার অস্থিরতা কমে যায়। যতক্ষণ পর্যন্ত